গল্পরহস্য পরিবারের সকলকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা শুনব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ডাইনি এর প্রথম পর্ব। কে কবে নামকরণ করিয়াছিলেন সে ইতিহাস বিস্মৃতির গর্ভে সমাহিত হইয়া গিয়াছে, কিন্তু নামটি আজ পূর্ণ গৌরবে বর্তমান। ছাতিফাটার মাঠে জলহীন ছায়াশূন্য দিগন্ত বিস্তৃত প্রস্তরটির এক প্রান্তে দাঁড়াইয়া অপর প্রান্তের দিকে চাইলে ওপারের গ্রামচিহ্নের গাছপালাগুলিকে কালো প্রলেপের মতো মনে হয়। সঙ্গে সঙ্গে মানুষের মন কেমন উদাস হইয়া ওঠে। এপার হইতে ওপার পর্যন্ত অতিক্রম করিতে গেলে তৃষ্ণায় ছাতি ফাটিয়া মানুষের মৃত্যু হওয়া মোটেই অসম্ভব নয়, বিশেষ করিয়া গ্রীষ্মকালে। তখন যেন ছাতি ফাটার মাঠ নাম গৌরবে মহামারীর সমকক্ষতা লাভ করিবার জন্য লালায়িত হইয়া ওঠে। ঘন ধূমাচ্ছন্নতার মতো ধুলায় একটা ধূসর আস্তরণে মাটি হইতে আকাশের কোল পর্যন্ত আচ্ছন্ন হইয়া থাকে। অপর প্রান্তের সুদূর গ্রামচিহ্নের সীমারেখা প্রায় নিশ্চিহ্ন হইয়া যায়। তখন ছাতিফাটার মাঠের সেরূপ অদ্ভুত, ভয়ঙ্কর। শূন্যলোকে ভাসে একটি ধূম ধূসরতা, নিম্নলোকে তৃণচিহ্নহীন মাঠে সদ্য নির্বাপিত চিতাভস্যের রূপ উত্তপ্ত স্পর্শ। ফ্যাকাশে রঙের নরম ধুলারাশি প্রায় 1 হাত পুরু হইয়া জমিয়া থাকে। গাছের মধ্যে এত বড় প্রান্তরটায় এখানে ওখানে কতকগুলি খৈরি ও খেয়াকুল জাতীয় কণ্টকগুল্ম। কোনো বড় গাছ নাই। বড় গাছ এখানে জন্মায় না। কোথাও জল নাই। গোটা কয়েক শুষ্কগর্ভ জলাশয় আছে, কিন্তু তাহাতে জল থাকে না। মাঠখানির চারিদিকেই ছোট ছোট পল্লী, সবই নিরক্ষর চাষিদের গ্রাম। সত্য কথা তাহারা গোপন করিতে জানে না। তাহারা বলে, কোন অতীতকালে এক মহানাগ এখানে আসিয়া বসতি করিয়াছিল। তাহারই বিষের জ্বালায় মাঠখানির রসময়ী রূপ বীজ প্রবীণী শক্তি পুড়িয়া খার হইয়া গিয়াছে। তখন নাকি আকাশলোকে সঞ্চারমান পতঙ্গ পক্ষীও পঙ্গু হইয়া ঝরা পাতার মতো ঘুরিতে ঘুরিতে আসিয়া পড়িত সেই মহানাগের ঘাসের মধ্যে। সেই নাগ আর নাই, কিন্তু বিষজর্জরতা এখনো কমে নাই। অভিশপ্ত ছাতি ফাটার মাঠ। তাহারই ভাগ্যদোষে ওই বিষজর্জরতার উপরে আরেক ক্রূরদৃষ্টি তাহার উপর প্রসারিত হইয়া আছে। মাঠখানার পূর্ব প্রান্তে দলদলির জলা, অর্থাৎ অত্যন্ত গভীর পঙ্কিল ঝর্ণা জাতীয় জলটার উপরেই বামনগরের সাহাদের যে আমবাগান আছে, সেই আমবাগানে আজ 40 বৎসর ধরিয়া বাস করিতেছে এক ডাকিনী, ভীষণ শক্তিশালিনী, নিষ্ঠুর ক্রূর একটা বৃদ্ধ ডাকিনী। লোকে তাহাকে পরিহার করিয়াই চলে, তবু 40 বৎসর ধরিয়া দূর হইতে দেখিয়া তাহার প্রতিটি ভঙ্গের বর্ণনা তাহারা দিতে পারে। তাহার দৃষ্টি নাকি অপলক স্থির, আর সে দৃষ্টি নাকি আজ 40 বৎসর ধরিয়াই নিবদ্ধ হইয়া আছে এই মাঠখানার উপর। দলদলের উপরেই আমবাগানের ছায়ার মধ্যে নিঃসঙ্গ একখানি মেটে ঘর। ঘরখানার মুখ ওই ছাতিফাটার মাঠের দিকে। দুয়ারের সম্মুখেই লম্বা একখানি খড়ে ছাওয়া বারান্দা। সেই বারান্দায় স্তব্ধ হইয়া বসিয়া নিমেষহীন দৃষ্টিতে বৃদ্ধা চাহিয়া থাকে ওই ছাতিফাটার মাঠের দিকে। তাহার কাজের মধ্যেও সে আপন ঘরদুয়ারটি পরিষ্কার করিয়া গোবর মাটি দিয়া নিকাইয়া লয়। তাহার পর বাহির হয় ভিক্ষায়। 2-3টি বাড়িতে গিয়া দাঁড়াইলেই তাহার কাজ হইয়া যায়। লোকে ভয়ে ভয়ে বেশি পরিমাণেই দিয়া থাকে। সেরখানিক চাল হইলেই সে আর ভিক্ষা করে না, বাড়ি ফিরিয়া আসে। ফিরিবার পথে অর্ধেক বিক্রি করিয়া
দোকান হইতে একটু নুন, একটু সরিষার তেল আর খানিকটা কেরোসিন তেল কিনিয়া আনি। বাড়ি ফিরিয়া আরেকবার বাহির হয় শুকনো গোবর ও 2-4টি শুকনো ডালপালার সন্ধানে। ইহার পর সমস্ত দিন সে দাওয়ার উপর নিস্তব্ধ হইয়া থাকে। এমনি করিয়া 40 বৎসর সে একই ধারায় ওই মাঠের দিকে চাহিয়া বসিয়া আছে। বৃদ্ধার বাড়ি এখানে নয়, কোথায় যে বাড়ি সে কথাও কেহ সঠিক জানে না। তবে এ কথা নাকি নিঃসন্দেহ যে 3-4খানা গ্রাম একরূপ ধ্বংস করিয়া অবশেষে একদা আকাশপথে একটা গাছকে চালাইয়া লইয়া যাইতে যাইতে এই ছাতিফাটার মাঠের নির্জন রূপে মুগ্ধ হইয়া নামিয়া আসিয়া এইখানে ঘর বাঁধিয়াছে। নির্জনতাই উহারা ভালোবাসে, মানুষের সাক্ষাৎ উহারা চায় না। মানুষ দেখিলেই যে অনিষ্ট স্পৃহা জাগিয়া উঠে, সর্বনাশী লোলুপ শক্তিটা সাপের মতো লকলকে জীব বাহির করিয়া ফনা তুলিয়া নাচিয়া ওঠে। না হইলে সেও তো মানুষ। আপনার দৃষ্টি দেখিয়া সে আপনি শিহরিয়া ওঠে। বহুকালের পুরানো একখানি আয়না, সেই আয়নায় আপনার চোখের প্রতিবিম্ব দেখিয়া তাহার নিজের ভয়। ক্ষুদ্রায়তন চোখের মধ্যে পিঙ্গল 2টি তারা, দৃষ্টিতে ছুরির মতো একটা ঝকমকে ধার, জরা কুঞ্চিত মুখ, শনের মতো সাদা চুল, দন্তহীন মুখ। আপন প্রতিবিম্ব দেখিতে দেখিতে ঠোঁট 2টি তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল। সে আয়নাখানি নামাইয়া রাখিয়া দিল। আয়নাখানির চারিদিকে কাঠের ঘেরটা একেবারে কালো হইয়া গিয়াছে, অথচ নূতন অবস্থায় কি সুন্দর লালচে রং আর কি পালিশিনা ছিল। আর তারপরে কাজখানা ছিল রোদ চকচকে পুকুরের জলের মতো। কাজখানার ভিতর একখানা মুখ কি পরিষ্কারই না দেখা যাইত। ছোট কপালখানিকে ঘেরিয়া এক রাশ চুল, ঘন কালো নয়, একটু লালচে আভা ছিল চুলে। কপালের নিচেই টিকলো নাক। চোখ 2টি ছোটই ছিল, চোখের তারা 2টিও খয়ের রঙেরই ছিল। লোকেও সে চোখ দেখিয়া ভয় করিত, কিন্তু তাহার বড় ভালো লাগিত। ছোট চোখ 2টি আর একটু ছোট করিয়া তাকাইলেই মনে হইত আকাশের কোল পর্যন্ত এই চোখ দিয়া দেখা যায়। অকস্মাৎ সে শিহরিয়া উঠিল। নরুন দিয়া চেরা ছুরির মতো চোখে, বিড়ালির মতোই দৃষ্টিতে যাহাকে তাহার ভালো লাগে, তাহার আর রক্ষা থাকে না। কোথা দিয়া যে কি হইয়া যায়, কেমন করিয়া যে হইয়া যায়, সে বুঝিতে পারে না, তবে হইয়া যায়। প্রথম দিনের কথা তার মনে পড়িয়া যায়। বুড়াশিবতলায় সম্মুখের দুর্গা সাহেবের বাঁধাঘাটের ভাঙা রানার উপর সে দাঁড়াইয়াছিল। জলের তলে তাহার ছবি উল্টা দিকে মাথা করিয়া দাঁড়াইয়া জলের ঢেউয়ে আঁকিয়া বাঁকিয়া লম্বা হইয়া যাইতেছিল। জল স্থির হইলে লম্বা ছবিটি অবিকল তাহার মতো 10-11 বৎসরের মেয়েটি হইয়া তাহারই দিকে চাহিয়া হাসিতেছিল। হঠাৎ বামুনবাড়ির হারু সরকার আসিয়া তাহার চুলের মুঠি ধরিয়া টানিয়া শান বাঁধানো সিঁড়ির উপর আছাড় দিয়া ফেলিয়া দিয়াছিল। তাহার সে রূঢ় কণ্ঠস্বর এখনো শুনিতে পাই। হারামজাদি ডাইনি, তুমি আমার ছেলেকে নজর দিয়েছ? তোমার এত বড় বার! খুন করে ফেলবো হারামজাদিকে। হারু সরকারের সে ভয়ঙ্কর মূর্তি যেন স্পষ্ট চোখের উপর ভাসিতেছে। সে ভয়ে বিহবল হইয়া চিৎকার করিয়া কাঁদিতেছিল, হো গো বাবু গো, তোমার 2টি পায়ে পড়ি গো। আম দিয়া মুড়ি খেতে দেখে যদি তোর লোভী হয়েছিল, তবে সে কথা বললি না কেন হারামজাদি? হ্যাঁ, লোভ তো তাহার হইয়াছিল, সত্যই হইয়াছিল। মুখের ভিতরটা তো জলে ভরিয়া পরিপূর্ণ হইয়াছিল। হারামজাদি, আমার ছেলে যে পেট বেদনায় ছটফট করছে। সে আজও অবাক হইয়া যায়
কেমন করিয়া এমন হইয়াছিল, কেমন করিয়া এমন হয়, কিন্তু এ যে সত্য তাহাতে আর সন্দেহ নাই। তাহার স্পষ্ট মনে পড়িতেছে সে হারু সরকারের বাড়ি গিয়া অঝরে কাঁদিয়াছিল, আর বারবার মনে মনে বলিয়াছিল, হে ঠাকুর, ভালো করে দাও, ওকে ভালো করে দাও। কতবার সে মনে মনে বলিয়াছিল, দৃষ্টি আমার ফিরাইয়া লইতেছি, এই লইলাম। আশ্চর্যের কথা, কিছুক্ষণ পরেই বারদুই বমি করিয়া ছেলেটি সুস্থ হইয়া ঘুমাইয়া পড়িয়াছিল। সরকার বলিয়াছিল, ওকে একটা আম আর দুটি মুড়ি দাও দেখি। সরকার পিসি একটা ঝাঁটা তুলিয়া নিয়া বলিয়াছিল, ছাই দেব হারামজাদির মুখে, মা বাপ মরা অনাথ মেয়ে বলে দয়া করি, যেদিন হারামজাদি আসে সেই দিনই আমি ওকে খেতে দিই, আর ও কিনা আমার ছেলেকে নজর দেয়। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, দেখো, ওর ওই চোখের দৃষ্টি দেখে বারবার আমার সন্দেহ ছিল। কখনো আমি ওর সাক্ষাতে ছেলেপুলেকে খেতে দিইনি, আজ আমি খোকাকে খেতে দিয়ে ঘাটে গিয়েছি, আর কখন এসে একেবারে সামনে দাঁড়িয়েছে। সে কি দৃষ্টি ওর! লজ্জায় ভয়ে সে পলাইয়া গিয়াছিল। সেদিন রাত্রে সে গ্রামের মধ্যে কাহারও বাড়ির দাওয়ায় শুইতে পারে নাই। শুইয়াছিল গ্রামের প্রান্তে ওই বুড়ো শিবতলায়। অঝোর ঝড়ে সে সমস্ত রাত্রি কাঁদিয়াছিল, আর বলিয়াছিল, হে ঠাকুর, আমার দৃষ্টিকে ভালো করে দাও, না হয় আমাকে কানা করে দাও। গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস মাটির মূর্তির মতো নিস্পন্দ শ্রদ্ধার অবয়বের মধ্যে এত ক্ষীণ একটি চাঞ্চল্যের সঞ্চার করিল। ঠোঁট দুইটি থরথর করিয়া কাঁপিতে লাগিল। পূর্বজন্মের পাপের যে খণ্ডন নাই, দেবতার দোষই বা কি, আর সাধ্যই বা কি। বেশ মনে আছে, গৃহস্থের বাড়িতে সে আর ঢুকিবে না ঠিক করিয়াছিল। বাহির দুয়ার হইতেই সে ভিক্ষা চাহিত। গলা দিয়া কথা যেন বাহির হইতে চাইত না। কোনো মতে বহু কষ্টে বলিত, দুটি ভিক্ষে পাই মা, হরিবোল হরিবোল। কে রে, তুই বুঝি? খবরদার ঘরে ঢুকবি নে। না না, ঘরে ঢুকবো না মা। কিন্তু পরক্ষণেই মনের মধ্যে কি যেন একটা কিলবিল করিয়া উঠিতে এখনো উঠে। কি সুন্দর মাছ ভাজার গন্ধ! আহা, বেশ খুব বড় পাকা মাছের খানা বোধ হয়। এই এই হারামজাদি বেহায়া, উঁকি মারছে দেখো, সাপের মতো। ছি 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 ছি, সত্যি সে উঁকি মারিতেছে। রান্নাশালায় সমস্ত আয়োজন তাহার নরুনচেরা ক্ষুদ্র চোখের এক দৃষ্টিতে দেখা হইয়া গিয়াছে। মুখের ভিতর জীবের তলা হইতে ঝর্ণার মতো জল উঠিতেছে। বহুকালের গড়া জীর্ণ বিবর্ণ মাটির মূর্তি যেন কোথায় একটা পাইয়া দুলিয়া উঠিল। ফাট ধরা শিথিল গ্রন্থি অঙ্গ প্রত্যঙ্গগুলি শৃঙ্খ অসমগতিতে চঞ্চল হইয়া উঠিল। অস্থিরভাবে বৃদ্ধা এবারে নড়িয়া চড়িয়া বসিল। বাঁ হাতের শীর্ণ দীর্ঘ আঙুলগুলির নখাগ্র দাওয়ার মাটির উপর বিদ্ধ হইয়া গেল। কেন এমন হয়, কেমন করিয়া এমন হয়, সে কথা সারা জীবন ধরিয়াও বুঝিতে পারা গেল না। অস্থির চিন্তায় দিশাহারা চিত্তের নিকট সমস্ত পৃথিবী যেন হারাইয়া যায়। কিন্তু সে তার কি করিবে? কেহ কি বলিয়া দিতে পারে তার কি করিবে, কি করিতে পারে? প্রহৃত হইয়া পশু যেমন করিয়া অকস্মাৎ আ গর্জন করিয়া ওঠে, ঠিক তেমনই শব্দ করিয়া অকস্মাৎ বৃদ্ধা মাথা নাড়িয়া স্বরের মতো চুলগুলোকে বিশৃঙ্খল করিয়া তুলিয়া খাড়া হইয়া বসিল। ফোকলা মাড়ির উপর মাড়ি হানিয়া চাপিয়া ছাতি ফাটার মাঠের দিকে নরুন চেরা চোখে চিলের মতো হাঁপাইতে আরম্ভ করিল। ছাতি ফাটার মাঠটা যেন ধোঁয়ায় ভরিয়া ঝাপসা হইয়া উঠিয়াছে।
চৈত্র মাস, বেলা প্রথম প্রহর শেষ হইয়া গিয়াছে। মাঠ ভরা ধোঁয়ার মধ্যে ঝিকিমিকি ঝিলিমিলির মতো কি একটা যেন ছুটিয়া চলিয়াছে। একটা ফুৎকার যদি সে দেয়, তবে মাঠের ধুলার রাশি উড়িয়া আকাশময় হইয়া যাইবে। ও ওই ধোঁয়ার মধ্যে জমাট সাদার মতো ওটা কি নড়িতেছে যেন? মানুষ, হ্যাঁ মানুষই তো। মনের ভিতরটা তাহার কেমন করিয়া উঠে। ফুঁ দিয়া ধুলা উড়াইয়া হি হি করিয়া পাগলের মতো হাসিয়া একটা অবোধ নিষ্ঠুর কৌতুক তাহার মনে জাগিয়া উঠিতেছিল। দুই হাতে মুঠি প্রাণপণ শক্তিতে শক্ত করিয়া সে আপনার উচ্ছৃঙ্খল মনকে শৃঙ্খলাবদ্ধ করিতে চেষ্টা করিল। না 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 না, ছাতি ফাটার মাঠে মানুষটা ধুলোর গরমে শ্বাসরোধ ঘনত্বে মরিয়া যাইবে। না, ওদিকে ওদিকে আর সে চাইবেই না। তাহার চেয়ে বরং উঠোনটায় আরেকবার ঝাঁটা বুলাইয়া ছড়াইয়া পড়া পাতা ও কাঠকোটাগুলোকে সাজাইয়া রাখিলে কেমন হয়? বসিয়া বসিয়াই সে ভাঙিয়া পড়া দেহখানাকে টানিয়া উঠানে ঝাঁটা বুলাইতে শুরু করিল। জড়ো করা পাতাগুলো ফতফত করিয়া অকস্মাৎ সর্পিল ভঙ্গিতে ঘুরপাক খাইয়া উড়িতে আরম্ভ করিল। ঝাঁটার মুখে টানিয়া আনা ধুলার রাশি তাহার সহিত মিশিয়া বুড়িকেই যেন জড়াইয়া ধরিতেছিল। মুখ চোখে ধুলা মাখাইয়া তাহাকে বিব্রত করিয়া তুলিল। দ্রুত আবর্তিত পাতাগুলো যেন সর্বাঙ্গে প্রহার করিতেছিল। জরাগ্রস্ত রোমহীন আহতা মার্জারির মতো ক্রুদ্ধ মুখভঙ্গি করিয়া বৃদ্ধা আপনার হাতের ঝাঁটা গাছটা ফেলিয়া আস্ফালন করিয়া বলিয়া উঠিল, বেরো বেরো। বারবার সে ঝাঁটা দিয়া বাতাসের ওই আবর্তটাকে আঘাত করিতে চেষ্টা করিল। আবর্তটা মাঠের উপর দিয়া ঘুরপাক দিতে দিতে ছুটিয়া গেল। মাঠের ধুলা হু হু করিয়া উড়িয়া একটা ঘুরন্ত স্তম্ভ হইয়া উঠিতেছে। শুধু কি একটা? এখানে ওখানে ছোট বড় কত ঘূর্ণন পাক উঠিয়া পড়িয়াছে। মাঠটা যেন নাচিতেছে, একটা যেন হাজারটা হইয়া উঠিতেছে। একটা অদ্ভুত আনন্দে বৃদ্ধার মন শিশুর মতো অধীর হইয়া উঠিল। সহসা সে নুবজা দেহে উঠিয়া দাঁড়াইয়া ঝাঁটা শুদ্ধ হাতটা প্রসারিত করিয়া সাধ্যমতো গতিতে ঘুরিতে আরম্ভ করিল। কিছুক্ষণের মধ্যে সে টলিতে টলিতে বসিয়া পড়িল। পৃথিবীর এক মাথা উঁচু হইয়া তাহাকে যেন গড়াইয়া কোন অতলের দিকে ফেলিয়া দিতে চাহিতেছে। উঠিয়া দাঁড়াইবার শক্তিও তাহার ছিল না। ছোট শিশুর মতো হামাগুড়ি দিয়া সে দাওয়ার দিকে অগ্রসর হইল। দারুণ তৃষ্ণায় গলা পর্যন্ত শুকাইয়া গিয়াছে। কে রইছ কা ঘরে? ওগো! জলে পচা নরম মরা ডালের মতো বৃদ্ধা বাঁকিয়া চুরিয়া দাওয়ার এক ধারে পড়িয়াছিল। মানুষের কণ্ঠস্বর শুনিয়া কোনো মতে মাথা তুলিয়া সে বলিল, কে? ধূলিধূসর দেহে শুষ্ক পাণ্ডুর একটি যুবতী মেয়ে বুকের ভিতর কোনো একটা বস্তু কাপড়ের আবরণে ঢাকিয়া বহু কষ্টে আঁকড়াইয়া ধরিয়া আছে। মেয়েটি বোধহয় ছাতি ফাটার মাঠ পার হইয়া আসিল। কণ্ঠস্বর অনুসরণ করিয়া বৃদ্ধাকে দেখিয়া মেয়েটি সভয়ে শিহরিয়া উঠিল। এক পা করিয়া পিছু হাঁটিতে বলিল, একটুকুন জল। মাটির ওপর হাতের ভর দিয়া বৃদ্ধা এবার অতি কষ্টে উঠিয়া বসিল। মেয়েটির শুষ্ক পাণ্ডুর মুখের দিকে চাহিয়া বলিল, আহা হা হা, বারে আয় আয় বোস। সভয়ে সন্তর্পণে দাওয়ার এক পাশে বসিয়া মেয়েটি বলিল, একটুকুন জল দাও গো। মমতায় বৃদ্ধার মন গলিয়া গেল। সে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকিয়া বড় একটা ঘুঁটি পূর্ণ করিয়া জল ঢালিয়া এক টুকরো পাটালির সন্ধানে হাঁড়িতে হাত পড়িয়া বলিল, আহা মা, এই রোদে ওই রাক্ষসী মাঠে কি বলে বের হলি তুই? বাহিরে বসিয়া মেয়েটি তখনও হাঁপাইতেছিল। কম্পিত শুষ্ক কণ্ঠে সে বলিল,
আমার মায়ের বড় অসুখ মা। বেরিয়েছিলাম রাত থাকতে। মাঠের মাথায় এসে আমার পথ ভুল হয়ে গেল। মাঠের ধারে ধারে আমার পথ, কিন্তু এসে পড়লাম একেবারে মধ্যিখানে। জলের ঘটি ও পাটালির টুকরোটি নামাইয়া দিয়া বৃদ্ধা শিহরিয়া উঠিল। মেয়েটির পাশে একটি শিশু। গরম জলে সিদ্ধ শাকের মতো শিশুটি ঘর্মাক্ত দেহে নেতাইয়া পড়িয়াছে। বৃদ্ধা ব্যস্ত হইয়া বলিল, দে দে বাছা, ছেলেটার চোখে মুখে জল দে। মেয়েটি ছেলের মুখে চোখে জল দিয়া আঁচল দিয়া সর্বাঙ্গ মুছিয়া দিল। বৃদ্ধা দূরে ছেলেটির দিকে তাকাইয়া রহিল। স্বাস্থ্যবতী যুবতী মায়ের প্রথম সন্তান বোধ হয়। হৃষ্টপুষ্ট নধর দেহ, কচি লাউডগার মতো নরম সরম। দন্তহীন মুখে কম্পিত জিহ্বার তলে ফোয়ারাটা যেন খুলিয়া গেল। নরম গরম লালায় মুখটা ভরিয়া উঠিতেছে। ছেলেটা কি ভীষণ ঘামিতেছে। দেহের সমস্ত জল বাহির হইয়া আসিতেছে। চোখ দুইটা লাল হইয়া উঠিয়াছে। তবে কি, কিন্তু সে তাহার কি করিবে? কেন তাহার সামনে আসিল? ওই কোমল নধর দেহ শিশু ময়দার মতো ঠাসিয়া চটকাইয়া তাহার শুষ্ক কঙ্কাল বুকে চাপিয়া নিংড়াইয়া। জীর্ণ জর্জর ত্বকের উপর একটা রোমাঞ্চিত শিহরণ ক্ষণে ক্ষণে বহিয়া যাইতেছে। সর্বাঙ্গ তাহার থরথর করিয়া কাঁপিতেছে। এ ঘামে ছেলেটার দেহের সমস্ত রস নিংড়াইয়া বাহির হইয়া আসিতেছে। মুখের লালার মধ্যে স্পষ্ট তাহার রসস্বাদ। যা, নিতান্ত অসহায়ের মতো আর্তস্বরে সে বলিয়া উঠিল, খেয়ে ফেললাম, ছেলেটাকে খেয়ে ফেললাম রে। পালা পালা, তুই ছেলে নিয়ে পালা বলছি। শিশুটির মা, ওই যুবতী মেয়েটি, দুই হাতে ঘট তুলিয়া ঢক ঢক করিয়া জল খাইতেছিল। তাহার হাত হইতে ঘটিটা খসিয়া গেল। সে আতঙ্কিত বিবর্ণ মুখে বৃদ্ধার বিস্ফারিত দৃষ্টি ক্ষুদ্র চোখের দিকে চাহিয়া বলিয়া উঠিল, এটা তবে রামনগর? তুমি সেই? সে ডুকরিয়া কাঁদিয়া উঠিল। ছেলেটিকে ছোঁ মারিয়া কুড়াইয়া লইয়া যেন পক্ষিণীর মতো ছুটিয়া পলাইয়া গেল। কিন্তু সে কি করিবে? আপনার বুকখানাকে তাহার নিজের জীর্ণ আঙুলের নখ দিয়া চিরিয়া ওই লোভটাকে বাহির করিয়া দিতে ইচ্ছা করে। জীবটাকে কাটিয়া ফেলিতে পারিলে সে পরিত্রাণ পায়। ছি 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 ছি, কাল সে গ্রামের পথে বাহির হইবে কোন মুখে? লোকে কেহ কিছু বলিতে সাহস করিবে না, সে তাহা জানে। কিন্তু তাহাদের মুখে চোখে যে কথা ফুটিয়া উঠিবে, তাহা সে চোখে দেখিবে কি করিয়া? ছেলেমেয়েরা এমনিতেই তাহাকে দেখিলে পলাইয়া যায়। কেহ কেহ কাঁদিয়া ওঠে। আজিকার ঘটনার পর তাহারা বোধ হয় আতঙ্কে জ্ঞান হারাইয়া পড়িয়া যাইবে। ছি 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 ছি। এই লজ্জায় একদা সে গভীর রাতে আপনার গ্রাম ছাড়িয়া পলাইয়াছিল। সেদিনের কথা স্পষ্ট মনে আছে। তখন সে তো অনেকটা ডাগর হইয়াছে। তাহারই বয়সী তাহাদেরই সজাতিয়া সাবিত্রীর পূর্বদিন রাত্রে খোকা হইয়াছে। সকালেই সে দেখিতে গিয়াছিল। সাবিত্রী তখন ছেলেটিকে লইয়া বাহিরে রৌদ্রে আসিয়া বসিয়া গায়ে রোদ লইতেছিল। ছেলেটি শুইয়াছিল কাঁথার উপর। কালো চকচকে কি সুন্দর ছেলেটি! ঠিক এমনিভাবেই, ঠিক আজিকার মতোই সেদিনও তাহার মনে হইয়াছিল। ছেলেটিকে লইয়া আপনার বুকে চাপিয়া নরম ময়দার তালের মতো ঠাসিয়া ঠোঁটে ঠোঁট দিয়া চুমায় চুমায় তাহাকে খাইয়া ফেলে। তখন সে বুঝিতে পারিত না। মনে হইত এ বুঝি কোলে লইয়া আদর করিবার স্বাদ। সাবিত্রীর শাশুড়ি হাঁ হাঁ করিয়া ছুটিয়া আসিয়া সাবিত্রীকে তিরস্কার করিয়াছিল। বলি, ওলো আক্কেল খাগি হারামজাদি, খুব যে ভাবি সাবির সঙ্গে মস্করা জুড়েছিস। আমার বাঁচার যদি কিছু হয় তবে তোকে বুঝাবো আমি। হ্যাঁ,
তারপর বাহিরের দিকে আঙুল বাড়াইয়া তাহাকে বলিয়াছিল, বেরো, হারামজাদির চোখ দেখো দেখি। সাবিত্রী ছেলেটিকে তাড়াতাড়ি বুকে ঢাকিয়া দুর্বল শরীরে থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে ঘরের মধ্যে পলাইয়া গিয়াছিল। দুঃখে আহত হইয়া সে চলিয়া আসিয়াছিল। বারবার সে মনে মনে বলিয়াছিল, ছি ছি, সে নাকি ডাইনি, কিন্তু তাই বলিয়া কি সে সাবিত্রীর ছেলের অনিষ্ট করিতে পারে? ছি ছি। ভগবানকে ডাইনি বলিয়াছিল, তুমি ইহার বিচার করিবে। 100 বৎসর পরমায়ু দিও তুমি সাবিত্রীর খোকাকে, দয়া করিয়া প্রমাণ করিয়া দিও সাবিত্রীর খোকাকে আমি কত ভালোবাসি। কিন্তু অপরাহ্নে বেলা হইতে না হইতেই তাহার অত্যুগ্র বিস্ময়ী দৃষ্টি ক্ষুধার কলঙ্ক অতি নির্ভরভাবে সত্য বলিয়া প্রমাণিত হইয়া গিয়াছিল। সাবিত্রীর ছেলেটি নাকি ধনুকের মতো বাঁকিয়া গিয়াছে, আর এমনভাবে কাতরাইতেছে যে ঠিক যেন কেহ তাহার রক্ত চুষিয়া লইতেছে। লজ্জায় সে পলাইয়া গিয়া গ্রামের শ্মশানে জঙ্গলের মধ্যে সন্তর্পণে আত্মগোপন করিয়া বসিয়াছিল। বারবার মুখের থুথু মাটিতে ফেলিয়া দেখিতে চাহিয়াছিল কোথায় রক্ত, গলায় আঙুল দিয়া বমি করিয়াও দেখিতে চাহিয়াছিল, বুঝিতে চাহিয়াছিল। সেই দিন সে নিঃসন্দেহে বুঝিতে পারিতেছে আপনার অপার নিষ্ঠুর শক্তির কথা। গভীর রাতে, সেদিন বোধহয় চতুর্দশী ছিল। হাঁ, চতুর্দশী তো। বাকুলের তারাদেবী তলায় পূজার ঢাক বাজিতেছিল। জাগ্রত মা তারাদেবী। পূর্ণিমার আগের প্রতি চতুর্দশীতে মায়ের পূজা হয়, কিন্তু মা তারাও তাহাকে দয়া করেন নাই। কতবার সে মানত করিয়াছে, মা, আমাকে ডাইনি হইতে মানুষ করিয়া দাও, আমি তোমাকে বুক চিরিয়া রক্ত দিব। কিন্তু মা মুখ তুলিয়া চাহেন নাই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বৃদ্ধার মন দুঃখে হতাশায় উদাস হইয়া গেল। মনের সকল কথা ছিন্নসূত্র বুড়ির মতো শিথিলভাবে দোল খাইতে খাইতে ভাঙিয়া কোন নিরুদ্দেশ লোকে হারাইয়া যাইতেছে। ক্ষুদ্র ক্ষুদ্র চোখের পিঙ্গল তারার অর্থহীন দৃষ্টি জাগিয়া উঠিল। সে সেই দৃষ্টি মেলিয়া ছাতি ফাটার মাঠের দিকে চাহিয়া বসিয়া রহিল। ছাতি ফাটার মাঠ ধুলায় ধূসর, বাতাস স্তব্ধ। ধূসর ধুলার গাঢ় নিস্তরঙ্গ আস্তরণের মধ্যে যেন বিলুপ্ত হইয়া গিয়াছে। ওই অপরিচিতা পথচারিণী মেয়েটির ছেলেটি এ গ্রাম হইতে খান 2 গ্রাম পার হইয়া পথেই মরিয়া গিয়াছে। সে ঘামিতে আরম্ভ করিয়াছিল, সে ঘাম আর থামে নাই। দেহের সমস্ত রস নিংড়াইয়া যেন বাহির করিয়া দিল। কে আবার? ওই সর্বনাশী? মেয়েটি বুক চাপড়াইতে চাপড়াইতে বলিয়াছে, কেন গেলাম গো, আমি ওই ডাইনির কাছে কেন গেলাম গো, আমি কি করলাম গো? লোকে শিহরিয়া উঠিল, তাহার মৃত্যু কামনা করিল একবার। জন কয়েক জোয়ান ছেলে তাহাকে শাস্তি দিবার জন্য ঝর্ণাটার কাছে আসিয়াও জুটিল। বৃদ্ধা ডাইনি ক্রোধে সাপিনীর মতো ফুঁসিয়া উঠিল। সে তাহার কি করিবে? সে আসিল কেন? তাহার চোখের সম্মুখে এমন সরল লাবণ্য কোমল দেহ ধরিল কেন? অকস্মাৎ অত্যন্ত ক্রোধে সে একসময় চিলের মতো চিৎকার করিয়া উঠিল তীব্র তীক্ষ্ণ স্বরে। সেই চিৎকার শুনিয়া পলাইয়া গেল, কিন্তু এখনো সে ক্রুদ্ধা অজগরের মতো ফুঁসিতেছে। তাহার অন্তরের বিষ সে যেন উদ্গার করিতেছে, আবার নিজেই গিলিতেছে। কখনো তাহার হি হি করিয়া হাসিতে ইচ্ছা হইতেছে, কখনো বা ক্রুদ্ধ চিৎকারে ওই ছাতি ফাটার মাঠটা কাঁপাইয়া তুলিবার ইচ্ছা জাগিয়া উঠিতেছে। কখনো বা ইচ্ছা হইতেছে বুক চাপড়াইয়া মাথার চুল ছিঁড়িয়া পৃথিবী ফাটাইয়া হাঁ হাঁ করিয়া সে কাঁদে।
ক্ষুধা বোধ আজ বিলুপ্ত হইয়া গিয়াছে, রান্নাবান্নারও আজ দরকার নাই। এখন একটা গোটা শিশুর রক্ত অদৃশ্য শোষণে পান করিয়াছে। আজ আমরা শুনলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ডাইনি এর প্রথম পর্ব। আমাদের এই আয়োজনটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। পরিবার, বন্ধু ও স্বজনদের সাথে শেয়ার করুন। ফেসবুকের মাধ্যমে সংযুক্ত থাকুন আমাদের সাথে। প্রচুর বই পড়ুন, নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন। অনেক ভালো। ধন্যবাদ।